নমস্কার, আমি একাডেমিক কাউন্সিলর ঋষানী দেব। আজকে ইগনু স্বয়ংপ্রভা ক্লাসেসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে লেকচার সেশনটা স্টার্ট করছি। তো আজকে যে আমরা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে ভারতের যে সামাজিক ব্যাখ্যা যে সেকশনটা নিয়ে আমরা কয়েকটা ক্লাস আমরা আলোচনা করেছি। তো আজকে সেটার আর কি শেষ পর্যায়ে আমরা এসেছি, যে ওই 14তম ইউনিট বা একদম 14তম অধ্যায়। এটাই এই যে গোটা যে একটা সোশিয়োলজি অফ ইন্ডিয়া এবং তার যে একটা যে ইমপ্লিকেশন বা তার যে প্রভাব আমাদের যে একটা নলেজ সিস্টেমে, আমাদের যে একটা জ্ঞান অর্জনের এবং জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি আমরা এখানে শেষ করছি আজকে। এবং আজকের যেটা টপিক সেটা হলো ইকোনমি অ্যান্ড সোসাইটি, যেটা সহজ ভাষায় যদি আমরা বলি যে হ্যাঁ, অর্থনীতি ও সমাজ। এবার অর্থনীতি কথাটা যখন আমরা ইউজ করি, যখন আমরা দৈনন্দিন জীবনে যখন একটা আলাপ আলোচনায় যখন কথাটা ইউজ করি, অথবা বা কোনো ইন্টেলেকচুয়াল সেন্সে যখন একটা খাটিয়ে একটা যখন পেডাগজিক্যাল সেন্সে যখন আমরা এটা ইউজ করি, ব্যবহার করি পুঁথিগত বিদ্যার ক্ষেত্রে, তখন আমরা কিন্তু এই মানে ইকোনমি জিনিসটাই কিন্তু কয়েকটা জিনিস কিন্তু দেখি যে হ্যাঁ যুক্ত আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা প্রথমেই আমরা যেটা দেখি যে অর্থনীতি জিনিসটা মানে যখন আমরা আলোচনা করি তার মধ্যে কিন্তু অনেক কিছু জড়িয়ে আছে। প্রথম হচ্ছে বস্তু, জিনিস, পণ্য, এবং তার সাথে সাথে জুড়ে থাকা হচ্ছে যেমন হচ্ছে সেটার মূল্য কি, এবং তার সেটার উপযোগিতাটা কি, অ্যাডভান্টেজ কি বা ডিসঅ্যাডভান্টেজ কি, যেটা হচ্ছে যে যে কোনো একটা মানে কোনো একটা বিশেষ যদি একটা জিনিস বা পণ্যের যদি কথা বলি, তো সেটা হয়তো কারোর ক্ষেত্রে হয়তো লাভজনকও হতে পারে, বা কারোর ক্ষেত্রে হয়তো কতটা লাভজনক নাও হতে পারে, সেটা হয়তো একটা লোকসানের মতনই হয়তো দাঁড়াতে পারে। তো বিভিন্ন যে বস্তু আছে বা জিনিস আছে মানুষের একটা দৈনন্দিন জীবনে একটা জড়িয়ে থাকে, তো সেখানে দেখি যে প্রত্যেকটা বস্তু এবং জিনিসের কিন্তু আলাদা আলাদা একটা ফাংশন থাকে, একটা বলা যেতে পারে তার একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে এবং অপ্রয়োজনীয়তাও থাকতে পারে হয়তো। তো সেই বেসিসে কিন্তু আমরা দেখি যে একটা গোটা একটা কাঠামোটা কিন্তু আমাদের মানুষের চারপাশে কিন্তু একটা বিরাজমান একটা চলমান চলছে জিনিসটা। তো এই যে বস্তু বলে যে এই যে কনসেপ্ট বা যে এই ধারণাটা আমরা দেখি যে আমাদের যখন আমরা যখন একটা মানুষ হিসেবে যখন এই এই যেমন সভ্য সমাজে বা এই যে সিভিলাইজড সোসাইটিতে আমরা যখন একজন একজনের সাথে পারস্পরিকভাবে যখন জড়িত বা ইন্টারপার্সোনাল রিলেশনশিপে যখন আমরা যুক্ত থাকি, তখন আমরা দেখি যে আমাদের সাথে কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে কমিউনিকেশন সিস্টেমে কিন্তু বিনা বস্তুতে বা অবজেক্টে কিন্তু থাকে না জিনিসটা। এবং অবজেক্ট যেগুলোকে বলা হচ্ছে সেগুলোর মানেই হচ্ছে কিন্তু যে কোথাও না কোথাও থেকে কিন্তু এদের উৎপত্তি হয়েছে, এবং কোথাও থেকেও হয়তো এগুলো হয়তো ম্যানুফ্যাকচার বা তৈরি করা হয়েছে জিনিসটা, মানে একটা গঠন করা একটা স্ট্রাকচার ফর্মে নিয়ে আসা, এগুলো কিন্তু হয়। এবং সেটা তখনই সম্ভব যখন আমরা বলা যেতে পারে একটা সমাজ থেকে যখন দেখা যায় যে এই সব যে বস্তুগুলো এগুলো কোথা থেকে একটা যে বিশেষ একটা প্রযুক্তি দিয়ে তৈরি করা হচ্ছে। তার মানে এটা হচ্ছে কি যে একটা উৎপাদন ক্ষমতা বা উৎপাদন শক্তির একটা যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু একটা আমাদের সমাজে কিন্তু তুলে ধরা হচ্ছে। কারণ without technology things cannot be manufactured in a very formal and in a very structured manner. তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা প্রযুক্তি, এবং সেটা দেখা যাচ্ছে একটা মানুষের একটা শ্রম এবং ইন্টেলেক্ট, একটা যেটা বলা হচ্ছে যে একটা মানুষ এবং মানব জাতি একজন রেশনাল বিং হিসেবে যে একটা প্রজাতি আমরা, যারা কিন্তু
আমরা একটা বুদ্ধি একটা প্রয়োগ করে সব জিনিস তৈরি করি। তো এই একটা অর্গানাইজেশন কিন্তু তৈরি করতে কিন্তু একটা গোটা একটা বলা যেতে পারে যে আহ, মানব শ্রম এবং প্রযুক্তি এবং একটা বলা যেতে পারে যে একটা বুদ্ধি একটা আহ, বলা যেতে পারে একটা র্যাশনালিটি দেখানো, যেখানে হয়তো আমরা আহ, যা করব সেটা হয়তো সাইন্টিফিক ভিত্তিতেই, হয়তো একটা বৈজ্ঞানিক ভিত্তিতেই হয়তো আমরা এগিয়ে যাই জিনিসটা, যেখানে আহ, যেটা বলা যেতে পারে যে আমরা যখন এই যে কোনো অবজেক্ট বা বস্তু যখন তৈরি করি, তখন আমাদের কিন্তু এটাই থাকে যে কোন বস্তু এবং কোন জিনিসের কতটা আহ, কতটা কি প্রভাব ফেলবে, এবং তার প্রভাব বা লাভ বা লোকসান কতটা অ্যাসেস করে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই হচ্ছে একটা উৎপাদন যে ক্ষমতা বা উৎপাদন শক্তি, অথবা যে মার্কসিস্ট ভাষায় যেটা বলেছে মোড অফ প্রোডাকশন। এই জিনিসগুলো কিন্তু যখন এভরিথিং ইজ পুট ইন প্লেস, যখন নিজের জায়গায় সঠিক জায়গায়, যখন নিজের স্থানে যখন এইগুলো যখন একটা কাজ করে বা চলমান হয়, তখনই কিন্তু গোটা কিন্তু অর্থনৈতিক সিস্টেমটা কিন্তু কাজ করে। এটা একটা গোটা একটা অর্গানাইজেশনের মতন, যেটা আমি আগেও একটা আমি যখন শুরু করলাম নিয়ে আমি জিনিসটা বললাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেমন যে শুরু করি প্রথমে যে অর্থনীতি ও সমাজের মধ্যে কিন্তু একটা গভীর একটা সম্পর্ক আছে, এবং দিস টু আর ভেরি মাচ ইন্টার রিলেটেড, যেটা একটা আরেকটা থেকে বাদ দেওয়া যায় না। এবং এখানে দেখা যাচ্ছে যে যে পণ্যর কথা যদি আমরা বলি, যে গুডস যেগুলোকে আমরা বলছি, সেটা হয়তো এদের হয়তো আমরা চোখে দেখে হয়তো একটা বস্তু হিসেবে ট্যাঞ্জেবল গুডস হতে পারে, বা ইনট্যাঞ্জেবল যেটা বলা হচ্ছে যে এমন একটা হয়তো বলা যেতে পারে একটা থিংস, যেটা হয়তো অ্যাবস্ট্রাক্ট ইন বলা যেতে পারে ইন প্রেজেন্স। সেটা হচ্ছে যে বিশেষ হয়তো কোনো বস্তুটা হয়তো সেটা আমাদের সামনে নেই, হ্যাঁ, যেটাকে আমরা হয়তো স্পর্শ করে হয়তো বুঝতে পারছি না, বা হয়তো স্পর্শ করার মতন অবস্থায় নেই, কিন্তু সেটা কিন্তু আমরা কিন্তু অনুভব করতে পারছি, উই ক্যান পারসিভ। সেটা কিন্তু দেখা যায় অনেক সময় হয়তো এমন কিছু প্রযুক্তির মাধ্যমে হয়, যে সেটাও কিন্তু একটা অর্থনীতির মাধ্যমে, মানে অর্থনীতির মধ্যেই কিন্তু জিনিসটা কিন্তু ইনক্লুড করা হয়। ফর এক্সাম্পল ইনফরমেশন টেকনোলজি, আজকালকার যেটা আর কি বহু বছর ধরে 80s 90s থেকে যেটা হয়তো ইউরোপিয়ান কান্ট্রিজে হয়তো হয়েছে, মানে আফটার 70s 80s, আর আমাদের দেশে সেটা হয়তো পোস্ট 90s অ্যান্ড দেন আর্লি 2000, এই এই সময়টা দিয়ে এই যে একটা আহ, বলা যেতে পারে একটা যে ইনফরমেশন টেকনোলজি, দি কনসেপ্ট অফ সফট স্কিল এন্ড কমিউনিকেশন, এই যে জিনিসগুলো, এগুলোও কিন্তু এক একটা কিন্তু থিংস এর মতনই হয়, যেখানে হয়তো মানুষের কাছে এই যে প্রভাবগুলো সেগুলো কিন্তু সুদূর প্রসারী। ইটস ভেরি এক্সপেন্সিভ ইন নেচার। খারাপ ভালো, ইটস নট, ইটস আ ডিফারেন্ট কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট, সেটা হচ্ছে মানে সংখ্যাগত দিক দিয়ে বা গুণগত মানের দিক দিয়ে কিন্তু সেটা একটা আলাদা বিষয়। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে objects and things can be tangible or can be intangible as well. তো এটা হচ্ছে ব্যাপারটা, যেটা আমাদের সমাজের সাথে মানে একদম ইন্ট্রিকেটলি অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে। তাহলে এই যে সমাজে যে অর্থনৈতিক যে কাঠামো এবং অর্থনৈতিক প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করে, যা ফলস্বরূপ সমাজের পরিবেশকে কিন্তু প্রভাবিত করা হয়। যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এই যে সোসাইটি অ্যান্ড ইকোনমি, এই দুটো তো দে আর লিঙ্কড টু ওয়ান অ্যানাদার। এছাড়াও কিন্তু এটা মনে রাখতে হবে যে এই যে আমরা যে উৎপাদন যে শক্তিটা যে দেখাচ্ছি, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সামনে যে রিসোর্স গুলো আছে, যে সম্পদগুলো আছে, বলা যেতে পারে প্রাকৃতিক সম্পদগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে বা প্রযুক্তি খাটিয়ে কিন্তু আমরা সেগুলোকে কিন্তু ইউজ করি, এবং কতটা পরিবেশকে আমরা বলা যেতে পারে যে যে সঠিকভাবে এবং নৈতিকভাবে আমরা ইউজ করছি, সেটাও কিন্তু একটা অর্থনীতির উপর কিন্তু প্রভাব পড়ে। কেননা অর্থনীতি যখন আমরা বলি, তখন বিশেষ কিছু যেমন ধারণা আমাদের, মানে স্বাভাবিকভাবে আমাদের যেমন স্মৃতিতে বা একটা বলা যেতে পারে একটা জ্ঞান হিসেবে যেটা আমাদের সামনে ধরা দেয়, সেটা হচ্ছে যেমন
হেভি ইন্ডাস্ট্রিজ, শিল্প, কারখানা, এগুলোই যেমন বলা হয়। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটাও দেখা যায় যে যেহেতু একটা সভ্য সমাজে একটা মানুষের একটা মানব জাতির একটা বাস থাকে, এবং যেখানে হয়তো সেই বাসটা হয়তো এমন একটা জমির ওপর যেখানে হয়তো তাদের রুজি রোজগার জীবিকা সব নির্বাহ, একটা জীবিকা নির্বাহ করা সবই ওটার উপরে একটা ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সেখানে কিন্তু এই অর্থনীতিটাকে কিন্তু এই সিস্টেমটাকে to be a very delicate and a critical balance that has to be maintained. এটা কিন্তু একটা ভীষণ সংবেদনশীল একটা 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 বলা যেতে পারে একটা সম্পর্ক, যেখানে হয়তো দেখা যাবে যে আমরা যে অর্থনীতি হিসেবে একটা টপ মানে একটা কনভেনশনাল একটা টপ ডাউন অ্যাপ্রোচ হিসেবে যেটাকে আমরা দেখি যে হ্যাঁ ভারী শিল্প বা ভারী কারখানা, সেখানে দেখা যাচ্ছে হয়তো যেটা আমরা যে প্রাকৃতিক সম্পদ যেটা ইউজ করছি এমন আহ, অবস্থায় না পৌঁছায় যেখানে হয়তো মানে আমরা ন্যাচারাল রিসোর্সেসটাকে হয়তো অতিমাত্রায় ইউজ করে ফেলে হয়তো সেটা আলটিমেটলি হয়তো হিউম্যান সিভিলাইজেশনে হয়তো নেগেটিভ যে প্রভাব বা নেতিবাচক একটা ইম্প্যাক্ট করছে সেটা যেন না হয়। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় যে এই এই যে অর্থনীতি জিনিসটা, ইকোনমি জিনিসটা, সেটা কিন্তু পরিবেশের উপরেও কিন্তু প্রভাব ফেলে। সো ইটস মানে যেটা আমরা বলতে পারি যে একটা এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে একটা ট্রিপাটাইট বা ত্রিভুজের মতন একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অর্থনীতি, সমাজ এবং পরিবেশ। যেমন ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকার এবং যে বাকি যে আরো যে সংস্থাগুলি, সেগুলো কিন্তু অর্থনীতির দ্বারা প্রভাবিত হয়। আহ, যেমন যদি মানে আমি যদি একটা ছোট এক্সাম্পল দিয়ে একটা উদাহরণ হিসাবে যদি দিই যে আমরা ব্যক্তিরা স্বতন্ত্র, এবং যদি আমরা মানে কি বলবো ক্যাপিটালিস্ট ইকোনমি যদি আমরা বলি বা মিক্সড ইকোনমি হিসেবে যদি বলি, মিশ্র যে অর্থনীতি বা পুঁজিবাদী যে অর্থনীতি যদি আমরা বলি একটা মডার্ন সেন্সে আধুনিক যদি আমরা ধারণা নিয়ে যদি বলি, তাহলে আমরা এবার এটা এনলাইটেনমেন্ট বা জ্ঞানদীপ্তির তত্ত্ব অনুযায়ী আমরা কিন্তু ব্যক্তিরা কিন্তু সকলেই স্বতন্ত্র এবং আমরা কিন্তু স্বাধীন। কিন্তু সেই স্বাধীন এবং স্বতন্ত্র ব্যক্তি হওয়ার ভিতরেও দেখা যায় যে আমাদের মধ্যে কিন্তু প্রত্যেকটা অন্য ব্যক্তির সাথে কিন্তু মানে একটা রিলেশনশিপ একটা জড়িয়ে থাকে জিনিসটা, যেটা মানে হয় যে একটা রোজকার জীবনে একটা পণ্য বা একটা বস্তু যদি আমরা ওটাকে অ্যাকোয়ার করতে চাই, যদি আমরা জিনিসটাকে বলা যেতে পারে যে আহ, কোথাও নিজের বানাতে চাই, সেটার জন্য কিন্তু বিশেষ কিছু মূল্য আদান প্রদান হয়, কারণ সেটা কিন্তু একতরফা বা একটা ইট ইজ রেসিপ্রোকাল ইন নেচার। ইকোনমিটাই কিন্তু ইকোনমিক অর্থনীতি কনসেপ্টটাই এমন যেখানে কিন্তু জিনিসটা কিন্তু আদান প্রদানের বেসিসেই হবে। ইট ইজ নট ইউনো ওয়ান ইউনিডিরেকশনাল, মানে একটা দিশাতেই যে যাবে সেটা কিন্তু নয়, একক দিশার মতন জিনিসটা কিন্তু নয়। জিনিসটা কিন্তু হচ্ছে যে একটা দুমুখী একটা মানে পারস্পরিক একটা সম্পর্ক কিন্তু থেকে যায়। তো সেখানে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কনসেপ্ট থাকলেও অটোনমাস ইন্ডিভিজুয়াল কনসেপ্ট থাকলেও কিন্তু দেখা যায় যে দ্যাট দেয়ার ইজ আ ওয়েভ অফ রিলেশন among the individuals in every hierarchy and the strata of the society. তো সেখানে শুধু ব্যক্তি as যদি কমন সিটিজেন্স যদি আমরা সাধারণ নাগরিক হিসেবে যদি আমরা দেখি, তাহলে হ্যাঁ আমরা একজন ব্যক্তি, এবং নাগরিক হিসেবে যদি আমরা একত্রে যদি হিসেবে দেখি তাহলে হ্যাঁ আমরা এই রাষ্ট্রের নাগরিক। তারপরে দেখা যায় যে হ্যাঁ রাষ্ট্রের নাগরিক প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা পার্ট এবং অঙ্গ, সেটা বলা যেতে পারে স্টার্টিং ফ্রম ফ্যামিলি till educational institution and other formal informal institution and যেটা বলা যেতে পারে যে রিলিজিয়ন, কারণ সবকিছুর মধ্যেই কিন্তু একটা থাকে অর্থনীতি, সবকিছুর মধ্যেই কিন্তু থাকে একটা ব্যবসা। কারণ আমরা যদি ফর এক্সাম্পল যদি এই ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে যদি এখন আমরা ডাইসেক্ট করে বা বের করে যদি আমরা যদি দেখি যে খণ্ড খণ্ড করে যদি আমরা এটার অ্যানালাইজ করি, তাহলে দেখা যায় যে একটা পরিবারে যতজন সদস্য থাকে ততজনের কিন্তু একটা বিশেষ খরচা থাকে, এবং তার মানে একটা এক্সপেন্ডিচার একটা কনজামশন, যে একটা বাড়িতে যতজন
সদস্যরা থাকে সে মানে এটা স্বাভাবিক ব্যাপার যে এই যে সদস্যরা যে একটা রোজকার দৈনন্দিন জীবনের যে একটা বেঁচে থাকার যে একটা বলা যেতে পারে একটা এনথুজিয়াজম বা কোথাও স্ট্রাগল যেটাকে বলা হয় স্ট্রাগল এক শ্রেণীর জন্য হবে এনথুজিয়াজম আরেক শ্রেণীর জন্য হবে যেটা হচ্ছে যে একটা লাইফস্টাইল বা মোবিলিটি উপরে ওঠা আর যে একটা যে অ্যাসপিরেশনটা তো যে যেরকম শ্রেণী সেরকম ভাবে আর কি রেসপন্ড করবে কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি ছোট একটা যদি বেসিক যদি একটা ইনস্টিটিউশন যদি বলি যে ফ্যামিলি তাহলে যে যে সদস্যরা প্রত্যেকটা বস্তু দিয়ে ঘিরে আছে সেই বস্তুগুলো কিন্তু একটা বাড়িতে প্রবেশ করানোর জন্য কিন্তু তার একটা বিশেষ খরচ আছে তার একটা আদান প্রদান আছে এবং তার কিন্তু একটা বিশেষ বৈষয়িক একটা কোথাও একটা অ্যাসেসমেন্ট দরকার যেখানে তাদেরও কিন্তু একটা লাভ লোকসানের কিন্তু একটা খতিয়ান রাখতে হয় বেঁচে থাকার জন্য তাহলে এটা তো গেল একটা ফ্যামিলির কথা বলছি সেই ফ্যামিলিটাই যখন অনেকগুলো যখন পরিবার যখন একই দৃষ্টিকোণ দিয়ে যখন এগিয়ে যেতে থাকে তখন কিন্তু it becomes a larger unit of a greater institution and that becomes an aggregate of households সেটা আবার আরেকটা বড় একটা গৃহস্থালী সংক্রান্ত যে ব্যাপারগুলো সেটা কিন্তু একটা লার্জার কনটেক্সটে আমরা দেখি and the thing that starts from as uh, microeconomics gets translated into meso and macroeconomics একটা বড় একটা অর্থনৈতিক কাঠামোর দিক দিয়ে আমরা যদি দেখি তো এই প্রতিষ্ঠানগুলো থাকে এবার স্বাভাবিকভাবেই যখন পরিবারে যখন আমরা এই যে ইকোনমি মানে যদি ধরা যেতে পারে যে বৈষয়িক বা ব্যবসায়িক যে খতিয়ানগুলো যে আমরা নজরে রাখি জিনিসটা তো সেখানে দাঁড়িয়ে দেখা যায় যে অনেকটাই কিন্তু জিনিসটা নির্ভর করে যে একটা রাষ্ট্রের যারা প্রতিনিধিত্ব করছে যারা পলিটিশিয়ানস যারা রাজনীতিবিদ যারা রাষ্ট্রটাকে শাসক হিসেবে যারা চালাচ্ছে তারা কতটা এই সব ছোট ছোট মাইক্রো ইনস্টিটিউশনের প্রতি তারা কতটা দায়বদ্ধ কতটা অ্যাকাউন্টেবল কতটা তারা বলা যেতে পারে যে সুবিধাজনক একটা পরিস্থিতি নিয়ে আসছে সে সব নিয়েই কিন্তু একটা গ্রেটার ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান তৈরি হয় অ্যানাদার ম্যাক্রো ইনস্টিটিউশন দ্যাট ইজ দ্য ইনস্টিটিউশন অফ স্টেট দ্য ইনস্টিটিউশন অফ গভর্নমেন্ট মানে এটা হচ্ছে গভর্নমেন্টালিটি অ্যান্ড স্টেট মানে হচ্ছে সরকার এবং সরকার চালিত হচ্ছে একটা পুরো রাষ্ট্র তাহলে দেখা যাচ্ছে যে আরো কতগুলো যদি দেখা যায় যে আমরা ট্রায়াঙ্গুলার একটা যদি বলি যে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন অ্যান্ড দি স্টেট ইন কানেকশন উইথ গভর্নমেন্টালিটি সেটা হচ্ছে পুরোটাই কিন্তু আবার দেখা যাচ্ছে যে দিস আর অল ইন্টারকানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার এবার এটা যেমন বলছি যে অর্থনীতি মানুষের প্রয়োজনীয়তা দ্বারা চালিত হয় যেমন আমি এখনই এটা বোঝালাম যে প্রত্যেকটা মানুষের জীবনেই এবং একটা বিশেষ প্রতিষ্ঠানও যদি আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে প্রত্যেকটা স্তরে কিন্তু এই যে জিনিসগুলো বা এই যে অবজেক্টগুলো যেগুলোকে আমরা বলছি সেগুলো কিন্তু উদয় হচ্ছে বা ইট ইজ নট এমার্জিং আউট অফ থিন এয়ার যে হঠাৎ করে আমাদের কাছে এসে উপস্থিত হলো এবং আমরা যেটা দেখা যাচ্ছে যে এই যে প্রাকৃতিক যে এই যে সম্পদগুলো তার থেকে যখন এক্সট্রাক্ট করে থেকে যখন বিভিন্ন বস্তু তৈরি করা হয় সেগুলোর কিন্তু কোথাও একটা ইট ইজ নট আনলিমিটেড অর নট মানে কি বলা যায় যে মানে তার ইয়েটা কিন্তু যে বলা যেতে পারে যে তার উপস্থিতিটা তার প্রেজেন্সটা সেটা কিন্তু একটা বিশেষ কিন্তু একটা মানে বলা যেতে পারে একটা স্প্যান বা টাইম লিমিট আছে কেন কি যে কোনো বস্তুর কিন্তু একটা আনলিমিটেড ভাবে পাওয়া যায় না যে যথেচ্ছভাবে আমরা ব্যবহার করলাম সেটা থেকেই যায় সেটা কিন্তু থাকে না সেটা কিন্তু একটা ফর্ম স্ট্রাকচার কিন্তু
চেঞ্জ হতে থাকে এবং স্বাভাবিকভাবেই কিন্তু শুধু গুণগত মানের দিক দিয়ে নয়, কিন্তু কোয়ান্টিটি সংখ্যার দিক দিয়েও কিন্তু দেখা যায় সেটা কমে আস্তে আস্তে। তো সেইটাও দেখতে হয় যে একটা অর্থনীতি চালাতে গেলে যে একটা মানুষের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যেটা হচ্ছে সেটা কিরকম ভাবে ব্যালেন্স করবে। কেন কি দেখা যায় যে যখন মানুষের মানে সাপ্লাই থেকে যখন ডিমান্ড বেশি হয় তখন একরকম ভাবে একটা গোটা সমাজে প্রভাব পড়ে জিনিসটা। তখন কম্পিটিশন বেশি বেড়ে যায়, প্রতিযোগিতা একটা মানুষের একটা মধ্যে যে হ্যাঁ এই প্রয়োজনীয়তার জন্য যে একটা যে বস্তু কিন্তু একটা ট্রিমেন্ডাস কিন্তু একটা কনফ্লিক্ট এন্ড কম্পিটিশন দুটোই কিন্তু ইটস নট হেলদি কম্পিটিশন অলসো। সেই জায়গায় একটা দাঁড়িয়ে দেখা যায় যে প্রয়োজনীয়তা একটা সার্ভাইভাল মোর দ্যান মানে নেসেসিটি। নেসেসিটি তো অবভিয়াসলি এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিকই, সেটা তো আর বাদ রাখা যায় না, কিন্তু নেসেসিটির চেয়েও বড় কথা হচ্ছে একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। ওটা ওটা কিন্তু মানে বলতে পারা যায় যে আহ, জিনিসটা দুটো জিনিসই একসাথে চলে। তো এটা যেমন দেখা যাচ্ছে যে অর্থনীতি হচ্ছে মানুষের প্রয়োজনীয়তা দ্বারা চালিত হয় জিনিসটা। আহ, এবার এই যে আমি যদি বলি যে এই যে প্রয়োজনীয়তা জিনিসটা, এবার যেটা এখনই বললাম যে এই যে বস্তুর যে একটা যে ভ্যালু, হ্যাঁ একটা মূল্য, এবং তার যে একটা মানুষের কাছে একটা যে একটা আকর্ষণের জায়গায় যে পরিণত করে যে হ্যাঁ আমাদের বেঁচে থাকার জন্য এই এই বস্তুগুলো, এই পরিষেবাগুলো আমাদের এই চাই। বা বা এটা হতে পারে যে এটার প্রয়োজনীয়তাটা এত বেশি, এটার ইউটিলিটিটা এত বেশি, যেটা ছাড়া হয়তো মানুষ একটা বেসিক হয়তো একটা বেসিক মিনিমাম বেয়ার মিনিমামটার জন্য হয়তো জিনিসটা হয়তো দরকার। তখন কিন্তু দেখা যায় যেটা বললাম যে ডিমান্ড আর সাপ্লাই এর যখন এই এই ইন্ট্রিকেট ব্যালেন্সটা যখন হয়ে যায় যে অনেক সময় অ্যাসিমেট্রিক্যাল হয়ে যায়, যখন হয়তো সমান থাকে না। সমান থাকা তো কখনো সম্ভব নয়, কিন্তু কোনো একটা প্যারামিটার যেমন সাপ্লাইটা, এটা এটা কাম্য যে সাপ্লাইটা হয়তো বেশি থাকা দরকার ডিমান্ডের থেকে। তাহলে কি হবে যে ইন টাইমস অফ ক্রাইসিস তখন হয়তো সেই সাপ্লাই গুলো হয়তো একটা বলা যেতে পারে একটা হয়তো ইন টাইমস অফ এমার্জেন্সি তখন হয়তো সেগুলো কাজে লাগতে পারে। কিন্তু যখন দেখা যায় যে এই ব্যালেন্সটা যখন অ্যাসিমেট্রিক্যাল হয়ে যায় তখন যেটা আমি এখনই বললাম যে একটা কনফ্লিক্ট আর একটা আনহেলদি কম্পিটিশন কিন্তু দেখা দেয় জিনিসটার মধ্যে। তো তখন একটা মানুষের মধ্যে একটা যেটা একটা প্রবণতা দেখা দেয় সেটা হচ্ছে যে একটা হয়তো মানে আইনের একটা পরিধির মধ্যে একটা ওর বাইরে গিয়ে হয়তো কিছু হয়তো কাজ করা, আহ, বা হয়তো দেখা যেতে পারে হয়তো যেটা বললাম যে এই যে পরিবেশটাকে কতটা আর কি আমরা ইউটিলাইজ করছি নৈতিকভাবে না অনৈতিকভাবে, সেগুলো কিন্তু সবই একটা ডিপেন্ড করে যে যে রিসোর্সেস গুলো আমরা কিভাবে ইউটিলাইজ করছি অ্যান্ড হাউ ইজ দি অবজেক্ট ইজ গেটিং সার্কুলেটেড ইন দি ইকোনমি জিনিসটা। আর যখন আমরা ভ্যালুর কথা বলছি, যখন আমরা যখন একটা বলছি যে একটা কোনো একটা অবজেক্টের একটা বিশেষ মূল্য আছে, তাহলে তার মানে তো এটাই দাঁড়ায় যে প্রত্যেকটা বস্তু এবং পরিষেবা সবকিছুরই কোনোটাই তো ফ্রিতে হয় না, নাথিং কামস ফর ফ্রি। তাহলে সেগুলোর তো এক একটা মূল্য তো আছে। হচ্ছে যে প্রত্যেকটা যে বস্তু এবং পণ্য যাই বলা হোক সেগুলোর কিন্তু একটা ইয়ার্ডস্টিক বা মাপকাঠি আছে যেটার মাধ্যমে অন্য কোনো অবজেক্টকে আমরা যদি কম্পেয়ার করে দেখি, প্রত্যেকটা অবজেক্টের কিন্তু দেখা যাচ্ছে যে তার নিজস্ব কিছু আহ, মাপকাঠি আছে। যেমন তরল পদার্থ যদি আমরা বলি তার মাপকাঠি তো স্বাভাবিকভাবেই তো মানে আলাদা হবে অ্যাজ কম্পেয়ার টু দ্য অবজেক্টস which are not তরল in nature। হ্যাঁ, তো সেগুলো তো তার তার তো আলাদা আবার মাপকাঠি আছে। কিন্তু যখন এই দুটো আলাদা ফর্মের অবজেক্ট যখন এক্সচেঞ্জ করা হয় তখন এমন একটা কোথাও একটা কমন গ্রাউন্ড আছে যেখানে দেখা যায় যে হ্যাঁ মেজারমেন্ট হয়তো আলাদা, হ্যাঁ কিন্তু মেজারমেন্ট কিন্তু একটা কোথাও দুটো অবজেক্টের মধ্যে তার কোয়ান্টিটি, অন দ্য বেসিস অফ দ্য কোয়ান্টিটি
সেখানে হয়তো এমন একটা কিছুতে কমন গ্রাউন্ডে নিয়ে আসা হয় যেখানে হয়তো আমরা হয়তো একটা বিশেষ কোয়ান্টিটি হয়তো অবজেক্ট এ ক্যান বি এক্সচেঞ্জ উইথ দি আদার অবজেক্ট এস বি হ্যাভিং দি ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি বাট ইন আ ডিফারেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে সেটা কি হচ্ছে যে আমাদের মাঝখানে একটা কিছু এমন একটা কোনো আরেকটা বলা যেতে পারে একটা ট্যাঞ্জিবল কনসেপ্ট আছে, একটা এমন একটা ধারণা যেটা হয়তো মানুষ হয়তো স্পর্শ করতে পারে, সেটা কিন্তু নান আদার দেন দি মানে অ্যাসপেক্ট অফ কারেন্সি, যেটাকে বলা হয় মুদ্রা, মানি জিনিসটাকে বলা হচ্ছে। তাহলে সবকিছুই কিন্তু এই যে গোটা যে একটা প্রসেসটার কথা আমি বললাম, সেটার মধ্যে কিন্তু যেটা আমি বলে যে মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যখন আনহেলদি কম্পিটিশন হয়ে যায়, একটা কনফ্লিক্টের জায়গা হয়ে যায়, when you see the resources are scarce, তাহলে তখন বা ইকোনমি ইজ নট ইন গুড শেপ, তখন কিন্তু দেখা যায় যে মানুষ কিন্তু আইনের পরিধিটাকে একটু বেরিয়ে থেকে বেরিয়ে বা একটু চেঞ্জ করে হয়তো মানে হয়তো সেটা হয়তো এথিক্যাল নয়, একটা সেই জায়গায় হয়তো মানে একটা অর্থনীতিকে চালানোর চেষ্টা করে, নিজেদের হয়তো একটা কনজামশনের একটা ব্যাপারটা যাতে সুস্থির বা স্টেবল করতে পারে, সেটা সবাই দেখে জিনিসটা। কিন্তু তার জন্য কি দরকার, সেটা যাতে একটা বলা যেতে পারে যে অরাজকতার জায়গায় যাতে না পৌঁছায়, তখন কি হয়, যেটা দরকার হয় সেটা কিন্তু একটা হচ্ছে ল, যেটা দরকার হয় সেটা কিন্তু হচ্ছে একটা কালচারাল সলিডারিটি, যেটা বলা যেতে পারে যে একটা এথিক্যাল সলিডারিটি। যে এই যে বললাম যে আমরা তো সকলেই তো স্বতন্ত্র ব্যক্তি, তো স্বতন্ত্র ব্যক্তি মানে তো আমরা স্বেচ্ছাচারিতা করতেই পারি, কিন্তু সেটা কিন্তু হয় না, স্বেচ্ছাচারিতা কিন্তু আমরা করতে পারি না। এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের মধ্যে কিন্তু কোথাও একটা দেখা যায় যে হ্যাঁ হয়তো ইমরাল হয়তো ওয়েজে হয়তো আমরা অনেকেই হয়তো কিছু উইদিন দ্য ইকোনমি হয়তো সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে হয়তো আমরা এই অর্থনীতিটাকে হয়তো চালাচ্ছি, এটা যেটাকে বলে যে একটা আন্ডারগ্রাউন্ড একটা ইকোনমি হিসেবে, যেটা হয়তো বৈধ নয় হয়তো রাষ্ট্রের চোখে বা সমাজের চোখে, তবুও যেটা দেখা যায় যে সেটা যাতে মানে অতিমাত্রায় না পৌঁছে যায়, জিনিসটা যাতে স্টেবল থাকে, একটা রাষ্ট্র যাতে স্টেবল থাকে, একটা ইকোনমি যাতে স্টেবল থাকে, সেই জন্য যেটা দরকার হয় সেটা কিন্তু একটা মূল্যবোধ, মূল্যবোধ অ্যাজ মানে যেটা বলা যেতে পারে যে হ্যাঁ আমরা অটোনমাস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অলসো উই আর দ্য সিটিজেন্স। তাহলে সব মিলিয়ে দেখা যায় যে একটা কালচারাল একটা বলা যেতে পারে একটা সলিডারিটি, এথিক্যাল সলিডারিটি, দেন ল, লেজিসলেশন, সব মিলিয়ে কিন্তু একটা গোটা অর্থনীতি তৈরি হয়। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে দুটো ট্রায়াঙ্গেলের আমরা কথা বললাম, একটা হচ্ছে যেটা বলা যেতে পারে যে হ্যাঁ ইন্ডিভিজুয়াল, ইনস্টিটিউশন, গভর্নমেন্ট, স্টেট অ্যান্ড স্টেট, এটা একটা ট্রায়াঙ্গেল। আর আরেকটা যেমন ট্রায়াঙ্গেল যেটাকে আমরা এখনই বললাম, সেটা হচ্ছে যে এই যে টেকনোলজি, অবজেক্টস অ্যান্ড সার্ভিস, এই যে জিনিসটাকে যেটা বলা হচ্ছে একটা ইনস্টিটিউশনও তার মধ্যে আছে। আহ, তো গোটা জিনিসটা মিলিয়ে একটা দেখা যাচ্ছে যে আরেকটা another relationship is getting formed, সেটা হচ্ছে কালচারাল সলিডারিটি, এথিক্যাল সলিডারিটি, ল, লেজিসলেশন, এনভায়রনমেন্ট, সব মিলিয়ে। তো এটা হচ্ছে গোটা what the concept of typical economy is all about। এবার এই যে বলছে যে অর্থনীতির অর্থ হলো দুষ্প্রাপ্য সম্পদ সঠিক করে বিতরণ করা। আহ, it's now it has become an imperative aspect that যে হ্যাঁ কোনো আহ, যে অবজেক্টস গুলো যেগুলো আমাদের কাছে বিরাজমান, সেগুলো বললাম তো যে একটা কোথাও তার একটা লিমিটেশন আছে, হয়তো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো আমাদের প্রেজেন্সটা আছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে নেসেসিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি টু থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সেটা তো ডেফিনেটলি যেটা একটা সরকার একটা যেটা করা উচিত এবং যেটা অ্যাকাউন্টেবল যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইন অর্ডার টু এনশিওর কি যতদূর সম্ভব তার বৈষম্য না থাকে জিনিসটায়। তাহলে আমরা যদি একটা অর্থনীতি যদি আমরা যেটা বলা যেতে পারে যে একটা স্ট্যাটিস্টিক্যাল সেন্সে যদি হয়, কারণ অর্থনীতি মানেই তো হচ্ছে কোয়ান্টিটিটা তো থাকবেই জিনিসটা, কিরকম একটা
কত একটা কোয়ান্টিটেটিভলি তার কোয়ান্টিটিটা কি বস্তু, এবং সেটা কতটা মানি ইকোনমি দিয়ে যদি আমরা দেখি যে কতটা আমরা খরচা করছি, কতটা আমরা ব্যয় করছি, এবং কতটা আমরা এটা হচ্ছে যে আমরা এটাকে ইউটিলাইজ করছি, আমরা জিনিসটাকে গ্রাস করছি এক প্রকার। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কনজামশন অ্যান্ড এক্সপেন্ডিচার, প্রফিট অ্যান্ড লস, তাহলে এগুলো তো ডেফিনেটলি একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্টে আসে, অ্যান্ড অলসো ব্যাকড বাই সোশ্যাল কনসিডারেশন, একটা সামাজিক একটা মানে একটা গুরুত্বপূর্ণ জায়গাও থাকে। তাহলে সেই দিক দিয়ে যদি আমরা দেখতে মানে যাই আর কি, তাহলে অর্থনীতিটা কিন্তু একটা 4 ভাগে ভাগ করা থাকে আর কি। যেমন ঐতিহ্যগত, কেন্দ্রীভূত, বাজার এবং মিশ্র। যদি আমরা ছোট করে বলি আর কি, সেটা হচ্ছে যে ট্রেডিশনাল ইকোনমি, সেন্ট্রালাইজড ইকোনমি, তারপরে হচ্ছে মার্কেট ইকোনমি, অ্যান্ড দি আদার ইজ মিক্সড ইকোনমি। তাহলে ছোট যদি আমরা এটা আমি মানে অ্যাকচুয়ালি এটা করবো, কিন্তু তার আগে দুটো জিনিস আমি একটু দেখাতে চাই আর কি, যে এই যে ট্র্যাডিশনাল ইকোনমি অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি জিনিসটা। তো এখন যদি আমরা যদি বলি আর কি, যে ঐতিহ্যগত অর্থনীতি উৎপাদন একটা ছোট ইউনিট নিয়ে গঠিত, ঠিক আছে। এটা কিন্তু মানে যেটাকে রুডিমেন্টারি একটা সেন্সে যদি বলে, বেসিক সেন্সে যদি বলা যে তার বেশি কিছু এমন কিছু শ্রম বিভাজন নেই আর কি। তো সেখানে দাঁড়িয়ে একটা ছোট ইউনিটের মতন একটা দেখা যায়, একটা সিঙ্গেল ইউনিট। তো এটা একটা ব্যাপার। আর এই ধরনের অর্থনৈতিক ইউনিটগুলি স্থানীয় রাজনীতি, ঐতিহ্য এবং বিশ্বাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত কনসিডার। আর সেটা হচ্ছে কৃষি, ফসল কাটা, পশুপালন, মাছ ধরা, খাদ্য সংগ্রহ করা, শিকার এবং হার্বাল প্রোডাক্ট, ভেষজ উৎপাদনের মতো কাজ এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। মানেটা বলতে চাইছে যে এই যে ট্র্যাডিশন মানেটা কি? ট্র্যাডিশন মানেটাই হচ্ছে প্রথা, এবং প্রথার যখন কথা আমরা বলছি, তার মানেই হচ্ছে যে এটার সাথে জড়িয়ে আছে কিছু আমাদের কালচারাল ব্যাপার, রিচুয়ালস, যেমন যে আচার, রীতি, সেগুলোর সাথে তো জিনিসগুলো জড়িয়ে থাকে। তাহলে এগুলোর বাইরে আমরা যেতে পারি না। আবার সেগুলোর অ্যাক্টিভিটিস গুলো কি কি? যেমন এগ্রিকালচার, তারপর হচ্ছে যেমন অ্যানিমাল হাজবেন্ডারি, হ্যাঁ, ফিশারিজ, দেন হর্টিকালচার, এই যে এগুলো জিনিসগুলো, এবং হান্টিং যেটাকে বলা হচ্ছে সেই সময়। কিন্তু মজাটা হচ্ছে যে এই এখন এগুলো কিন্তু এক্সেপ্ট ফর দ্যাট হান্টিং থিং, যদিও হান্টিং থিংটাও আমি বলবো এগুলো মানে ইটস স্টিল আ পার্ট অফ দিস ইকোনমি, বিকজ দেখো মানে দেখা যেতে পারে যে আমরা যখন একটা মিট ইন্ডাস্ট্রি যদি বলি, হ্যাঁ, ফর এক্সাম্পল, it is still continuing, মানে এটা তো it's based not on the terms of using spears, bows and arrows যেটা হান্টিং সোসাইটিতে, but definitely it is like you are capturing certain animals, and actually সেটা আমি কিভাবে বলবো, মানে বিং সেন্সিটিভ, বিকজ সার্টেন পিপল হয়তো এটাকে হয়তো অন্যরকম ভাবে নিতে পারে। কিন্তু আমি এটা বলতে চাই যে এই যে মিট ইন্ডাস্ট্রির যদি কথা বলি, তাহলে জিনিসটা কিন্তু একটা গোটা একটা একটা সিস্টেমে কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, দেন ইউ আর প্রসেসিং ইট। যদি আমি যদি ভালো করে যদি বলি আমি জিনিসটাকে, তো এনিওয়ে, তো এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, সো ইটস স্টিল প্রেভেলেন্ট। তো সেইখানে দাঁড়িয়ে আমি একটা ছোট একটা প্রতিবেদন মতন একটা দেখতে চাই যে মানে হোয়াট অ্যাবাউট দি ইকোনমিক অফ এনশিয়েন্ট গ্রিস। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেমন এই যে হর্টিকালচার, এগ্রিকালচার, ফিশারিজ, these are still prevalent in even in the modern economy. তো এটা যেটা বলছি যে এনশিয়েন্ট গ্রিক সিভিলাইজেশন তো হচ্ছে 1200 বিসি থেকে 323 বিসি পর্যন্ত এটা এটা ছড়ানো ছিল জিনিসটা। অ্যান্ড এটা যেটা বলা হচ্ছে যে ইট কনসিস্টেড অফ ছোট ছোট শহর, এই যে একটা রাষ্ট্র যেটা চালানো হচ্ছিল সে সময়, একটা সাম্রাজ্য, সেগুলো কিন্তু ছোট ছোট শহর। এটা কিন্তু গোটা একটা বিশাল বড় কোনো সাম্রাজ্যের মতন ছিল না, ছোট শহরের মতো, এবং সেগুলোকে কিন্তু রাষ্ট্র বলা হতো। এবং সেই সময় প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যখন যেহেতু একটা যুদ্ধ চলতো, যুদ্ধ মানেই কিন্তু হচ্ছে ইট রিকোয়ার্স ফান্ডিং, ফান্ডস দরকার হয়, একটা টাকা পয়সা একটা ইকোনমিতে কিন্তু সরবরাহ করার কিন্তু একটা ব্যাপার থেকেই থাকে। সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু ইকোনমিটা কিন্তু হচ্ছে বেসড অন ওয়ার ইকোনমি।
or বলতে পারো যে কনসেন্ট্রেটেড অন মানে মেশিনস অ্যান্ড টুলস, হ্যাঁ, যেগুলো ডিফেন্সে লাগবে জিনিসগুলো একটা সাম্রাজ্য বাঁচানোর জন্য। আর অলসো যেটাকে বলা হচ্ছে যে গ্রিসের ব্যাপারটা হচ্ছে দে ডিড নট হ্যাভ এনি কাইন্ড অফ মানে খুব একটা উর্বর জমি ওখানে ছিল না। তো বেসিক্যালি ওরা যেটা করতো সেটা হচ্ছে এই যে লেভান্ট থেকে মানে হচ্ছে ওই যে পশ্চিমী এশিয়া দেশগুলোর থেকে আর কি, ফ্রম ইরাক অর রাইট ফ্রম নর্থ আফ্রিকা, এইসব দেশগুলো বা আরব দেশগুলোতে, সেখান থেকে কিন্তু ওরা কিন্তু যে খাদ্যশস্যগুলো সেখান থেকে কিন্তু আমদানি করতো। তো আমদানি করে ওদের নিজেদের পপুলেশনকে কিন্তু সরবরাহ করতো, কেন কখন, আর বিশেষ করে এটার একটা ভান্ডার রাখা হতো এই কারণে, কারণ যুদ্ধে জর্জরিত থাকতো সবসময়। আর এই গ্রিস যদি বলা যায় এনশিয়েন্ট গ্রিস, দে আর ভেরি মডার্ন ইন দ্য সেন্স, ওরা কিন্তু তখনই কিন্তু একটা একটা বলা যেতে পারে যে ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল প্রোগ্রেস, দেন intellect, having knowledge on politics, history, art, science, culture, theater, মেডিসিন, এভরিথিং সব মিলিয়ে কিন্তু একটা দেশটা চলতো। এবং সেই যন্ত্রে যতক্ষণ না এই জ্ঞানগুলো না থাকে ততক্ষণ কিন্তু যুদ্ধে জয় করা যায় না। এবং সেইভাবে এবং ইকোনমিটাও কিন্তু একটা হচ্ছে বড় একটা অংশ। যতক্ষণ না এই জায়গাগুলোতে কেউ এক্সপার্ট হচ্ছে ততক্ষণ কিন্তু রাষ্ট্র তাদেরকে সম্মানিত করতো না, এরকম দেখা যাচ্ছে রাষ্ট্র তাদেরকে সম্মানিতও করতো। আর এটাও দেখা যেত যে আগেকার দিনে যে প্যাপিরাস যে গাছগুলো তার স্টেম থেকে কিন্তু মোটামুটি একটা কাগজ বানানো হতো, সেই কাগজে কিন্তু একটা অর্থনৈতিক খতিয়ান বা একটা বলা যেতে পারে যে একটা অ্যাকাউন্টস কিন্তু বানিয়ে রাখা হতো। তো এটা এটা গেল একটা অ্যানশিয়েন্ট গ্রিসের একটা ব্যাপার। স্টিল আ পার্ট অফ দিস মডার্ন ইকোনমি। তো সুতরাং ওইভাবে আমি যেটা বলেছি যে একটা ক্যাটাগরি তৈরি করা হয় ঠিকই, সেটা হয়তো একটা সুবিধার্থে হয়তো ভেরিয়েবল হিসেবে দেখা হয়, বাট অনেক ডিভিয়েশন থাকে জিনিসটা, একটা আলোচনার জায়গা অনেকটা থেকেই যায়। আর যেমন আমাদের যেটা বলা হচ্ছে যে এই যে প্রাচীন যে এই যে একটা ভাগ ভারতে যেটা এটা বলা হচ্ছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু আহ, যে বেদিক পিরিয়ডে যেটাকে বলা হচ্ছে, আহ, সেটা হচ্ছে যে এই যে জমি যেটাকে বলে মানে যেটা আমরা দেখা যাচ্ছে যে এই যে কোনো একটা সাম্রাজ্য যখন তারা মানে কোনো একটা রাষ্ট্র চালাচ্ছে বা যে অভিজাত যে যারা সেকশন থেকে আসে, তারা যখন এই জমিটা নিয়ে থাকতো, কারণ আমাদের বেশিরভাগটাই কিন্তু একটা জমি সংক্রান্ত একটা ইকোনমির উপরেই ডিপেন্ড করতো। সেটা কিন্তু ব্রিটিশরাও কিন্তু বলেছে যে এগ্রিকালচারাল বা যেহেতু ফিউডাল সিস্টেমটা কিন্তু টিপিক্যাল ইউরোপিয়ান ফিউডাল সিস্টেমের মতনও নয়, অন দ্য বেসিস অফ অ্যারিস্টোক্রেসি, আবার ওদিকে হয়তো কাস্ট ট্রাইব এগুলোর ব্যাপার আছে আমাদের। সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই কারণে যে কমপ্লিট ফিউডাল সিস্টেম থেকে ক্যাপিটালিস্ট সিস্টেমে কিন্তু মানে জিনিসটা কিন্তু ট্রান্সফর্ম হয়নি। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু যারা যারা এই জমির মানে একটা মালিকানার বিশাল অংশ নিয়ে রাখতো, তাদের সেই জায়গায় কিন্তু বলা হতো ক্ষেত্র বা উর্বরা জিনিসটা। তো এইরকম ভাবে হয়তো বিভিন্ন যে বলা যেতে পারে যে মরিয়ান এম্পায়ারে, পাল এম্পায়ার, কুষাণ এম্পায়ার, এই যে বিভিন্ন যে চোলাস বা যাই বলা হোক পান্ডিয়াস, এই যে জিনিসগুলো, সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অর্থনীতিটা কিন্তু বেশিরভাগই বেসড অন দি এগ্রিকালচারাল মানে ফার্টাইল গ্রাউন্ডের ওপর এই জিনিসটা কিন্তু বেসড মোরালেস। তো বাকি যেগুলো বলা হচ্ছে যে এই যে সেন্ট্রালাইজড ইকোনমি যেটা হচ্ছে ওয়েলফেয়ারিজম, এটা কিন্তু হচ্ছে যে ওয়েলফেয়ার মানে হচ্ছে যে কল্যাণমূলক একটা যে ইকোনমি বা অর্থনীতি, সেটা দেখা যাচ্ছে রাষ্ট্র বেশিরভাগটাই কিন্তু এই যে শিক্ষা, স্বাস্থ্য, সবকিছু কিন্তু নিজের আওতায় রাখে। এবং সেখানে দেখে মানে এনশিওর দ্যাট যতদূর সম্ভব জিনিসটা কিন্তু প্রাইভেটাইজেশন বা জিনিসটা হয়তো একটা প্রাইভেট প্লেয়ার জায়গায় হয়তো না ঢুকতে পারে। এটা কিন্তু তারা বিকেন্দ্রীকরণ কিন্তু খুব একটা করতে চায় না, ডিসেন্ট্রালাইজ করতে চায় না, ম্যাক্সিমামটা নিজেদের হাতেই রাখে জিনিসটা। আহ, এই তো তো সেটার একটা সুবিধা অসুবিধা দুটোই আছে। সুবিধা এটাই যে হয়তো জিনিসটার হয়তো একটা যে শ্রমের যে একটা মূল্য সেটা সঠিকভাবে পাওয়া যায়। শ্রম বিভাজনের ফলে যেটা একটা যে বলা যেতে পারে একটা শোষণ হওয়ার চান্স থাকে, মানে মানে বলা যেতে পারে যে নট ইন আ লেজিটিমেট ম্যানার, যেটা হয়তো এমন হয়তো শ্রম বিভাজন সেটা হয়তো বৈধ নয়, সেটা কিন্তু একটা প্রাইভেটাইজেশনের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগটাই চান্স থেকে যায়, যেটা হয়তো সেন্ট্রালাইজড ওয়েলফেয়ার ইকোনমিতে হয়তো খুব একটা স্কোপ থাকে না, কারণ সরকার হয়তো সবসময় সজাগ থাকে অনেক সময়।
and then you find market economy that is based on demand and supply. এটা হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি, সেটা হয়তো খুব একটা হয়তো রাষ্ট্রের যে একটা হাত সেটা হয়তো খুব একটা থাকে না। আর মোরালেস যেটা হচ্ছে যে ডিমান্ড এন্ড সাপ্লাই, সেটা যথেচ্ছভাবে হয়তো স্বেচ্ছাচারিতা করার হয়তো স্কোপ থাকে মালিকদের। সেখানে হয়তো হয়তো টিপিক্যাল হয়তো সামাজিক যারা অ্যাক্টার্স, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাক্টার্স, তারা হয়তো একের বেশিও থাকতে পারে, হয়তো কম্পিটিশন আছে, বা হয়তো দেখা যাবে কোনো একটা হয়তো বিশেষ কোনো অবজেক্টের ক্ষেত্রে হয়তো দেখা যাবে একটা মনোপলি আছে, হয়তো একটাই হয়তো কোম্পানি বা একটাই হয়তো ব্যবসা হয়তো আছে জিনিসটা। তো এই মার্কেট ইকোনমি এগুলো একটা ব্যাপার থাকে। আর মিক্সড ইকোনমিটা হতে পারে যে মিশ্র, মানে যেমন প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপ বা এন্টারপ্রাইজ যেটাকে বলা হচ্ছে, বেশিরভাগটাই আমাদের দেশের মতনই জিনিসটা হয়, মিশ্র অর্থনীতি। আর এটা যেমন বলা হচ্ছে যে এই যে মার্কেন্টাইল ইকোনমি, এবার এটা কিন্তু হচ্ছে মিডিয়েবল ইকোনমির, মধ্যযুগের ইকোনমির কিন্তু একটা বিরাট বড় একটা বলা যেতে পারে একটা পার্ট, যেটা হয়তো এনশিয়েন্ট গ্রিসেও কিন্তু দেখা গেছে। বাট উইথ মানে ফিউডাল সিস্টেম, এটা হচ্ছে জিনিসটা হচ্ছে যে একটা বিশেষ সম্প্রদায়ের ব্যবসায়িক লোক, তারাই কিন্তু হয়তো আহ, মানে সাম্রাজ্যের যে বদান্যতায় তারা কিন্তু ব্যবসাটা কিন্তু এগিয়ে নিয়ে যাবে, এবং এটা কিন্তু হেরিডিটারি। এটা হচ্ছে একটা আহ, পৈতৃক সম্পত্তির মতো, যেটা হয়তো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের উপরে হয়তো জিনিসটা হয়তো আহ, বলা যেতে পারে হয়তো ট্রান্সমিট করবে জিনিসটা। যেমন এখানে লার্স হার্লিস যেটা লিখেছিলেন দি কনসেপ্ট অফ মার্কেন্টাইলিজম স্ক্যান্ডিনেভিয়ান ইকোনমিক হিস্ট্রি রিভিউতে লিখেছিলেন, যেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন। এই যে বলছে মার্কেন্টাইল ইকোনমির যে এটা যে গোটা যে কাঠামোটা আর কি, যে গোটা যে মানে বদলটা যেটা হয়েছে সেটা হচ্ছে ইনভলভ থ্রু এই যে অ্যানশিয়েন্ট ইকোনমি থেকে। যদি অ্যানশিয়েন্ট ইকোনমিও কিন্তু যে এই যে মানে এই যে আমদানি করা বা রপ্তানি করা, সেটাও কিন্তু দেখা যায় যে থ্রু ওয়াটার ওয়েজ ওই, কারণ তখনকার দিনে তো এয়ারওয়েজ থাকতো না, রোডওয়েজ। আর রোডওয়েজের তো বড় কথা হচ্ছে ওয়াটারওয়েজেই থাকতো। আর অ্যানশিয়েন্ট গ্রিস আর ওয়েস্ট এশিয়া যেটা একটা কানেক্টিং, যেটা একটা বলা যেতে পারে ব্যবসায়িক একটা ইকোনমিক একটা নোডাল পয়েন্ট, সেটা কিন্তু হচ্ছে মেডিটেরেনিয়ান সি। ঠিক আছে, ইয়েতেই থাকবে আর কি, গ্রিসের জায়গায়, গ্রিস এবং কানেক্ট অলসো যেটা বলেছে নর্থ আফ্রিকার দিকেও আরো যাওয়া যায় জিনিসটা। আহ, যেমন ইজিপ্টে যেমন সুয়েজ ক্যানাল, এই নোডাল পয়েন্টগুলো কিন্তু থাকে জিনিসটা। আহ, আমাদেরও যেমন বিশেষ কিছু ফার্টাইল গ্রাউন্ডের উপরে ডিপেন্ড করা আর কি। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের হয়তো রোড ওয়েজটা হয়তো বেশিরভাগটাই আমরা আহ, যেটা ছিল প্রচলিত ছিল জিনিসটা গ্যাঞ্জেটিক প্লেন্সের ওখানে। অ্যান্ড অলসো যেটা হচ্ছে অ্যারাবিয়ান সি, এগুলো একটা একটা ব্যবসায়িক একটা বলা যেতে পারে যে ট্রেড অ্যান্ড কমার্সের জন্য ইম্পর্টেন্ট ছিল। তো এটা বলছে যে দ্য ট্রান্সফরমেশন ইনভলভ এক্সপ্যান্ডিং মার্কেটস ফর র মেটেরিয়ালস সিজ, সামুদ্রিক যে একটা যে বলে যেতে পারে লিটারাল একটা একটা যে ট্রেড, এটাকে বলা লিটারাল ট্রেড। তো সেই জায়গাটা বলা হচ্ছে যে এক্সপ্যান্ডিং মার্কেটস ফর র মেটেরিয়ালস, the disbanding of feudal retainers and the ending of feudal ties, the growth of towns, the raising of merchants and important citizens to the status comparable with that of landlords, becoming their competitors on the land market। যেটাকে বলা হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু আমি বলবো না যে সামন্তবাদও ছিল, ছিল না, এগুলো ছিল, ফিউডাল সিস্টেমও ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে মিডিয়েবল যখন আমরা যদি মধ্যযুগে যদি শহরের যদি কথা বলি, তাহলে আমরা দেখি যে শহর কিন্তু সবসময় একটা ঘেরাটোপের মধ্যে থাকতো, একটা সাম্রাজ্যকে ঘেরাটোপের মধ্যে থাকতো। কিন্তু যদি আমরা ট্রেড ব্যবসার ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু এই ঘেরাটোপটা কিন্তু থেকেও কিন্তু তখন মনে হয় এমন একটা রাস্তা আছে যেখানে হয়তো ঘেরাটোপটা বেরিয়েও হয়তো এই ট্রেড সার্কুলেশন হচ্ছে জিনিসটা। আর স্বাভাবিকভাবেই যখন দেখা যাচ্ছে যে হ্যাঁ ফাইনালি একটা এনলাইটেনমেন্টের মতন একটা 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 ইন্টেলেকচুয়াল রেভলিউশন এলো, তারপরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এলো, ওই শিল্প বিপ্লব। তো এটা তো মানে দেখাই যাবে যে হ্যাঁ যারা অভিজাত যে যে সম্প্রদায়ের যারা লোক, তারা তো আর আর কখনো ওই কৃষি জমির উপরে তো ব্যবসা করবে সেটা তো ভাবা যায় না। ব্যবসাটা করবে বিভিন্ন জিনিসের সাথে, যেগুলো হয়তো এনশিয়েন্ট পিরিয়ডেও ছিল, এটাও বলাটা ভুল হবে যে ছিল না। কেন এনশিয়েন্ট গ্রিসও যদি দেখি, তখনও কিন্তু দেখা যায় যে ওদের কিন্তু
এই যে টেক্সটাইলস, দেন আর্ট অ্যান্ড ক্রাফট, এগুলো কিন্তু দেখা যায় যে একটা আদান প্রদান কিন্তু হতো এইসব বিভিন্ন সাম্রাজ্যের সাথে এবং বিভিন্ন যে সিটি স্টেটস গুলোর সাথে কিন্তু হতো। এখানেও তাই। তো টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এগুলো এখন আমরা ইন্ডাস্ট্রি হিসেবে দেখছি, তখন যেগুলো টেক্সটাইলস, র মেটেরিয়ালস, হ্যাঁ, কটন, এগুলো যেগুলো আমরা বলবো মানে যে পার্ট অফ টেক্সটাইল অলসো। তো এগুলো তো তখন দেখা যায় যে ভালো করে প্রলিফারেট হচ্ছে জিনিসটা, জিনিসটা আরো করে এগিয়ে যাচ্ছে। তো তখন তার মানে বলা যেতে পারে না যে জিনিসটা শুধুই সীমাবদ্ধ থাকবে থ্রু, মানে মানে কি বলবো, একটা সিওয়েজের উপর দিয়ে, রোডওয়েজের উপর দিয়ে, মানে কোথাও তো একটা হতে পারে যে একটা কোথাও একটা স্ট্রাকচার বা কাঠামো চাই ইন দ্য ফর্ম অফ ইন্ডাস্ট্রি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিজাত যারা যারা ওই ফিউডাল সিস্টেমে যারা স্ট্রাকচারে ছিল, হ্যাঁ, সম্প্রদায়ের লোক, তারা আস্তে আস্তে জমির মালিক হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু কৃষি জমি থেকে কিন্তু শিফট করে কিন্তু অন্যান্য আরো যে বস্তু যে তৈরি করা বা উৎপাদন করা বা ম্যানুফ্যাকচার করা, সেই দিকে কিন্তু তারা অলরেডি এগিয়ে গেছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে আর তারা কিন্তু অভিজাত শ্রেণী বলে আর কিছু নেই। দিজ আর অল দি ওনার্স, ফ্যাক্টরি ওনার্স এন্ড দি ওয়ার্কার্স, যদি আমরা সহজ করে যদি এই ডিভিশনটাকে যদি দেখি, তাহলে টাউন্স গুলো যেগুলো এতদিন ধরে একটা ঘেরাটোপের মতো থাকতো, তখন কিন্তু আর ঘেরাটোপ বলে কিছু থাকতো না, কেন কি আস্তে আস্তে তো দেখাই যাচ্ছে যে যেখানে মানুষ আর আর একটা ট্র্যাডিশনাল ইকোনমিতে আর নিজেকে বেঁধে রাখছে না, যেখানে মানুষ হয়তো একটা শহর থেকে আরেকটা শহরে হয়তো যাচ্ছে মানে রোজগারের খোঁজে, তখন টাউন তখন আর ওয়ার্ল্ড মিডিয়েবল টাউন থাকে না, এত বড় বড় দেয়াল দেয়াল দিয়ে ঘেরা উঁচু আহ, যে শহর, যেখানে হয়তো দেখা যায় বিশেষ টাইমে হয়তো আহ, একটা ঘন্টা বাজিয়ে বা একটা মানে একটা বিশেষ মানে ইয়ে করে কি একটা সংকেত দিয়ে হয়তো সবাইকে হয়তো বলে দিল যে শহরের ভিতরে এবার ঢুকে যাও, শহরের বাইরে থাকলে কিন্তু আর প্রবেশ নিষেধ, সেগুলো কিন্তু আর তখন হয় না। ইটস অল অ্যাবাউট দি হিউম্যান মোবিলিটি জিনিসটা। আর আর বলা যেতে পারে মাইগ্রেশন, ইকোনমি মানেই মাইগ্রেশন জিনিসটা, একটা যে মানুষের যে যাতায়াত, একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এইটা হচ্ছে যেমন, তাহলে কি হচ্ছে, এই যে তখন আহ, একটা কম্পিটিশন আসছে, কম্পিটিশন ইন দ্য ল্যান্ড, মানে আমাদের মানে যে এই যে একটা জমি অধিগ্রহণ করার একটা ব্যাপার থাকছে, এস্টাবলিশমেন্ট অফ অর্ডার অ্যান্ড গুড গভর্নমেন্ট, যেটা আমি আগেও শুরুতেই বলেছিলাম যে একটা স্টেবিলিটি তো দরকার, মানে আনহেলদি কম্পিটিশন তো নিশ্চয়ই কেউ মানে এটা রাষ্ট্রের পক্ষে তো সুখকর বা শুভ হয় না। তাহলে যদি বলা হয় যে এই যে what does forces of production signify, একটা প্রোডাকশন অফ, এই যেটা যেটা বলা হচ্ছে যে প্রোডাকশন অফ ফোর্সেস, ঠিক আছে, এই যে উৎপাদন শক্তির মধ্যে যে সমস্ত উৎপাদন রয়েছে, যা উৎপাদনে একত্রিত হয়, যে কালেকটিভ ভাবে কিন্তু জিনিসটা কিন্তু একটা একটা দেখা যায় যে অ্যাগ্রিগেট হিসেবে কিন্তু নেওয়া হচ্ছে, সেটার মধ্যে কি কি আছে, কি কি কনসেপ্ট, মানে কি কি কম্পোনেন্ট আছে, হ্যাঁ, ওই যেটাকে বলা হয় না যে আহ, উপাদান, যেটাকে বলে এই যে জমি, ল্যান্ড, দেন র মেটেরিয়ালস, fuel, and human skill, then division of labor, technology, machineries, and industry. এইটা জিনিসটা থাকে সবসময়, যে নালে নালে অবজেক্ট তৈরি হবে কি করে, নালে জিনিসগুলো থিংস আর তৈরি হবে কি করে জিনিসটা। এমনকি আমাদের যুগ যেটা ইনফরমেশন টেকনোলজি বা সফট স্কিলের কথা বলি, যে একটা কমিউনিকেশনের ব্যাপার, সেটার জন্য কিন্তু একটা বিশেষ একটা প্রযুক্তি কিন্তু দরকার হয়, সেটা হচ্ছে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড একটা কানেক্টিভিটি, সেটাও কিন্তু একটা সরঞ্জামের মধ্যেই পড়ে। অপটিক্যাল ফাইবার্স, ওটা না হলে তো আর আসতো না এই যুগে দাঁড়িয়ে। আজকে সত্যি কথা বলছি যে এই যে মানে আমরাও যে এইভাবে যে একটা কানেক্ট করতে পারছি, যে এই যে ক্লাসটা নিচ্ছি, এটাও কিন্তু একটা কাইন্ড অফ প্রসেস অফ প্রোডাকশনের মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে আমরা এই যে আগে বহু যুগ আগে যখন গুরুকুল সিস্টেম ছিল, আর এখন এখানে বসে আমরা এইভাবে আহ, বসে একটা লেকচার বা ডিসকাশন যেটা করছি, হয়তো সামনে হয়তো দেখা যাচ্ছে আমার সামনে হয়তো কেউ নেই, কিন্তু আমি জানি দর্শক বন্ধু শ্রোতারা হয়তো সবাই শুনছে এবং বুঝছে, এবং তাদের হয়তো নিজেদের মত তৈরি করতে পারছে জিনিসটা। তো এটা তো ডেফিনেটলি একটা মানে কি বলবো, মানে একটা নিউ সিস্টেম অফ
প্রোডাকশন প্রসেস তো বটেই জিনিসটা। তো এটা এটা যেমন জড়িয়ে থাকে যে উৎপাদন প্রক্রিয়া কিন্তু জড়িত থাকে সামাজিক সম্পর্ক অবভিয়াসলি। এবার যদি মার্কসিস্ট কনসেপ্টে যদি আমি বলি, এই যে কি বলা হয় যে মানুষ এই যে বিভিন্নভাবে কিন্তু অ্যাডাপ্ট করছে জিনিসটাকে, ঠিক আছে? ইটস লাইক অ্যান অ্যাডাপ্টেশন, যেটা যেটাকে বলা হচ্ছে এটা একটা অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, মানে এনশিয়েন্ট সিস্টেমে একরকম ছিল, সেখানে হয়তো দেখা যাবে হয়তো সেই মডার্ন সিস্টেমের মতনই হয়তো চলছে, কিন্তু জিনিসটা না আস্তে আস্তে একটা হচ্ছে যে একটা অ্যাডজাস্টমেন্ট প্রসেসে চলে আসছে। তাহলে এই যে বলছে যে কমোডিটি জিনিসটা কি, সেটা হচ্ছে মানুষকে একটা ইউটিলিটি দিতে হবে, একটা স্যাটিসফ্যাকশন আসতে হবে, ঠিক আছে? এটা আমাদের বাইরের একটা বস্তু। হ্যাঁ, অফকোর্স ইট ইজ এক্সটার্নাল, মানে বাইরে থেকে তো আমরা দেখি ইউটিলিটিটা মানে তখনই থাকবে যখন এটার কোনো একটা মূল্য আছে, এবং মূল্যটা কিন্তু মানি ইকোনমি দিয়ে কিন্তু হয় জিনিসটা। মানি কিন্তু না হলে কিন্তু দেখা যাবে হয়তো উপযোগিতা আছে, কিন্তু এটার হয়তো দেখা যাবে কোনো কমোডিটি নয়। কমোডিটি, বস্তু আর কমোডিটি কিন্তু আলাদা জিনিস। জিনিসটা বস্তু মানে তো হ্যাঁ থিংস আমরা দেখতেই পারি, কিন্তু কমোডিটি তখনই থাকে যখন এটা হয়তো আরেকটা বস্তুর সাথে হয়তো এক্সচেঞ্জ করা যাবে, আদান প্রদান করা যাবে। আদান প্রদান করতে গেলে তাদের প্রত্যেকটা অবজেক্টের কিন্তু একটা বিশেষ কোনো মানদণ্ড বা মাপকাঠি থাকতে হবে, যেটা দিয়ে তুমি মেজার করতে পারবে। আজকে যেমন তরল পদার্থ আমরা লিটার দিয়ে করি, আজকে যেমন আমরা টেক্সটাইল কাপড় যেমন আমরা মিটার দিয়ে করি, সেই রকম জিনিসটা। তো এটা যেমন বলা হচ্ছে যে কার্ল মার্কস যেমন একটা বিশেষ একটা এক্সাম্পল দিয়েই থাকে আর কি, যে একটা একটা কোট তৈরি করতে গেলে এই যে একটা কোট আর একটা একটা গোটা একটা ফ্যাব্রিক, ফ্যাব্রিক বলবো না, একটা ফ্যাব্রিক দ্বারা যে তৈরি করা একটা যে গোটা একটা কাপ, মানে একটা বলা যেতে পারে একটা কস্টিউম যদি বলি আমরা, তাহলে এটা একটা কোট একটা যদি হয় ভার্সেস, হ্যাঁ, কতগুলো বলা যেতে পারে যে একটা সুতোর যে ইয়ার্ন, হ্যাঁ, বা উলের যে আমরা যেগুলো দেখি যে একটা উল গুটিয়ে রাখা আছে, সেগুলো কতগুলো জমিয়ে একটা গোটা একটা কোট তৈরি করা যায়, ঠিক আছে? তার মানে আমি যদি দেখি যে একটা বস্তায় ভরে রাখা যদি কয়েকশোটা যদি একটা কটনের একটা ইয়ার্ন যদি আমরা আনি, তাহলে সেটা দিয়ে দেখা যাবে, হিসাব করে দেখা যাবে যে গোটা একটা এতগুলো 100টা ইয়ার্ন ইউজ করার পর একটা গোটা একটা একটা জামা বা একটা কাপড় একটা পরিণত ভাবে একটা স্ট্রাকচার মানে একটা ওয়েতে একটা তৈরি হচ্ছে। তাহলে সেটা যদি আমি এক্সচেঞ্জ করতে চাই, হ্যাঁ, জিনিসটা, তবে সেটা একটা বস্তায় ইয়ার্ন অফ যে একটা উল বলে বা একটা কটন, মানে একটা যে সুতো থ্রেড যেটাকে বলা হচ্ছে, তাহলে সেটার মাপকাঠিটা একরকম হবে। আবার এটার মাপকাঠি যেমন এটা হবে ওয়েট, ওয়েট অনুযায়ী একটা বস্তার অনুযায়ী, একটা যদি আমরা বলি বস্তা একটা যে আনলাম, সেটা তো ওয়েট অনুযায়ী হবে, কেজি অনুযায়ী হবে। কিন্তু আবার এটা যেমন কাপড়টা, যেটা একটা গোটা কোট বা ফর এক্সাম্পল একটা শার্ট যাই বলা হোক, সেটা তো আমরা দেখি ইঞ্চিতে বা মিটারে আমরা দেখি কতটা তার ইয়েটা আছে, আহ, আহ, বলা যেতে পারে যে একটা পরিসরটা যে কিরকম। তাহলে দুটো মাপকাঠি আলাদা, কিন্তু একটা শার্ট বা একটা কোট এক্সচেঞ্জ করার বিনিময়ে কিন্তু একটা একটা গোটা বস্তার মধ্যে ভেতরে কতগুলো একটা ইয়ার্ন একটা আছে, সেটা কিন্তু আমরা কিন্তু সেইভাবে হিসেব করে কিন্তু দেখি, এবং সেটার কিন্তু সেই মতো কিন্তু একটা টাকা বা মূল্য ধরা হয় জিনিসটা। তাহলে তখনই কিন্তু জিনিসটা কিন্তু কমোডিটি বলে কিন্তু বস্তুটা কিন্তু জিনিসটা মানে বলা বলা যেতে পারে লেভেল অ্যাজ মানে একটা কমোডিটি, ঠিক আছে? তাহলে তখন কি হয় যে ওইটা যখন আমরা এক্সচেঞ্জ করছি, তার মানে কি এটা গোটাটা তো তুমি ইউজ করতে পারবে, হ্যাঁ, একটা পড়া যাবে। আবার এই এই যে যে এক এক যে বস্তা যে আমরা যে এক্সচেঞ্জ করছি জিনিসটা, তাহলে ফার্দার ওটা যখন এক্সচেঞ্জ করছি ওটা দিয়ে আবার ফার্দার কোনো আবার কোনো ফর এক্সাম্পল কোনো শাড়ি বানানো যাবে, ফর এক্সাম্পল কোনো ট্রাউজার বানানো যাবে, মানে আরেকটা কিন্তু কস্টিউম কিন্তু তৈরি করা যাবে, বা ড্রেস বা অ্যাটায়ার কিন্তু তৈরি করা যাবে, ড্রেস মেটেরিয়াল যেগুলোকে বলা হচ্ছে। তার মানে কি এটার একটা উপযুক্ত ইউজ ভ্যালু থাকছে, আবার এক্সচেঞ্জ ভ্যালু থাকছে, মানে যেটা আমরা এক্সচেঞ্জ করতে পারছি জিনিসটা। তো তেমনি আর কি, যেটা যেহেতু আমরা একটা ইয়েতে চলছি আর কি, যে একটা টাইম ডাইমেনশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে এনশিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন ডে, তাহলে এটা আগেও আমরা করেছি। আজও দেখা যাচ্ছে যে উৎপাদনের ভিত্তিতেই তো ইকোনমিটা যেরকম ভাবে আর কি ডিভিশন করা আছে, সেটা হচ্ছে এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, যেটাকে বলা হচ্ছে যে একটা এশিয়াটিক। এটা আমাদের দেশের ক্ষেত্রে একটু বেশিরভাগটাই মার্কসিস্ট থিওরিস্টরা বেশিরভাগটাই অ্যানালাইজ করেছে, যে ইট হ্যাজ নো কনসেপ্ট অফ প্রাইভেট প্রপার্টি। কেন কি, যেহেতু যে আমাদের দেশে যেহেতু কাস্ট
আর ট্রাইবের উপরে যেটা বেশিরভাগটাই ছিল যে আমরা ছিলাম হচ্ছে পেট্রন আর ক্লায়েন্ট জাজমানি সিস্টেমের উপরে ছিল, নট যেটা আর কি হয়তো দেখা যাবে টিপিক্যাল ইউরোপিয়ান ফিউডাল সিস্টেমের মতনও না। আর অ্যাজ এ রেজাল্ট অফ উইচ ক্যাপিটালিস্ট সিস্টেমে যায়নি জিনিসটা। সেটা কিন্তু হয়েছে যে একটা পৃষ্ঠপোষক, একটা মদতকারী যেটাকে বলা হয়েছে যে একটা পরিবারের যে ভরণ পোষণের একটা দায়িত্ব না, সেটা সেটা একটা জমিদার পরিবার করবে এবং তার বদলে তারা হয়তো বিনা পারিশ্রমিকে হয়তো তারা সার্ভিস দিয়ে যাবে, যেটা অবভিয়াসলি মার্কেট ইকোনমি বা ক্যাপিটালিস্ট ইকোনমির অঙ্গ নয়। এই শেপ টেকনোলজি অফ প্রোডাকশনে যেটা এটা অবভিয়াসলি এটা আমাদের দেশে কেন, আমাদের জাপানেও এবং চায়নাতেও চাইনিজ সিস্টেমও আছে জিনিসটা, ওয়ার্ল্ড অফ যেগুলোকে বলা হয়, এবং জাপানিজ সিস্টেমও আছে জিনিসটা। আরেকটা যেটা হচ্ছে ফিউডাল সিস্টেম, feudal lords, exploitation of peasant class by the landlords, and আরেকটা হচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেম অফ প্রোডাকশন। এবার ইন্টারেস্টিংলি ম্যাক্স ওয়েবারের কথা যদি বলি, ম্যাক্স ওয়েবার কিন্তু ইকোনমি নিয়ে ডিরেক্ট কিন্তু ওভাবে ওভাবে লেখা টিপিক্যাল নেই আর কি, যে জাস্ট লাইক কার্ল মার্কস হি টকড অ্যাবাউট মোস্টলি অন হোয়াট দ্য কনসেপ্ট অফ অর্গানাইজেশন ইজ। যেমন অর্গানাইজ এটা হচ্ছে মানে একটা কাঠামো নিয়ে যেটা বেশিরভাগটাই বলেছে, সংগঠন যেটাকে বলা হয়েছে সামাজিক সম্পর্কের ভিত্তিতে অর্থনীতি কিন্তু একটা বিভক্ত, মানে ডিরেক্ট ওইভাবে বলা নেই। বাট যেমন এটা হচ্ছে যে যেহেতু একটা আদান প্রদানের ব্যাপার থেকে, একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ব্যাপার থেকে, তাহলে সেখানে কি হচ্ছে এই যে অর্গানাইজেশন কনসেপ্টটা কি, এটা হচ্ছে সিলেক্টেড অন দ্য বেসিস অফ স্পেসিফিক বৈশিষ্ট্য অর প্রসিডিওর মানে নিয়ম। আর অর্গানাইজ অ্যাকশন হচ্ছে ইদার বাই দি স্টাফ, স্টাফ তো থাকবে, বিউরোক্রেসি তো তাই তো, মানে একটা যখন হি এক্সপ্লেইন ইকোনমি মোর ইন টার্মস অফ বিউরোক্রেসি, ঠিক আছে, আমলাতন্ত্র যেটাকে বলা হয়েছে যে একটা গোটা কাঠামোতে কিন্তু একটা শ্রেণী থাকে, বিভাজন থাকে এবং তাদের মধ্যে কিন্তু কর্মচারী থাকে প্রত্যেকটা শ্রেণীতে, প্রত্যেকটা স্তরে। তো সেই কর্মচারীর অ্যাকশনসের জন্য যেভাবে একটা গোটা প্রতিষ্ঠান এগিয়ে যায় জিনিসটা ইজ লেজিটিমাইজড বাই ইটস এক্সিকিউটিভ অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ পাওয়ার, এবং প্রত্যেকটা স্তরে নিজের নিজের মতন একটা করে ক্ষমতা থাকে, এবং ক্ষমতা থাকলে ক্ষমতা মানে কি অথরিটি লাগে, মানে হচ্ছে তুমি যেখানে মানে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারো একটা সার্ভিস নেওয়ার জন্য। যেমন আমরা যদি এখন সরকারি মানে বিভাগগুলো যদি দেখি, মানুষ যখন যায় এই যে পরিষেবা পাওয়ার জন্য, এই যে ওয়েলফেয়ার স্টেটের হিসাবেই যদি আমরা বলি কিছু, যদি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ধরি যে আয়ুষ্মান ভারত ওরকম, বা যদি আমরা স্টেট গভর্নমেন্টের যদি বলি যে একটা ইলেকশনের সময় যেটা হয়েছিল যে দুয়ারে সরকার যেটাকে বলা হচ্ছে যে রাশন সিস্টেম আর কি, পিডিএস পাবলিক ছিল 2004-5 সালে, যে রাইট টু ফুড, সবারই যে একটা খাদ্যশস্য পাওয়ার যে একটা অধিকার যে আছে জিনিসটা। তাহলে এটা কি হচ্ছে, মানুষ যখন পরিষেবা নিয়ে যায়, যে একটা ডকুমেন্ট নিয়ে যায়, কার্ড নিয়ে যায়, তাহলে কি হচ্ছে জিনিসটা প্রত্যেক স্তরে কিন্তু আমরা কিন্তু ডিরেক্ট কিন্তু অথরিটির কাছে গিয়ে একদম ডিরেক্ট উচ্চ যে যে অথরিটির যে একটা পজিশন সেখানে কিন্তু হয়ে যাচ্ছে, মানে কিন্তু স্টেপ বাই স্টেপ মানুষ কিন্তু যাচ্ছে, যে যখনই যা সমস্যা হচ্ছে বা যখনই কিছু এই যে ওয়েলফেয়ার যে একটা সেন্ট্রালাইজ স্টেট যদি বলা হয় যে এটা যদি আমাদের ফেডারেল কান্ট্রি যেখানে রাজ্য এবং সেন্ট্রাল দুজনেই একসাথে হতে কাজ করে, তো সেখানে তবু দেখা যাচ্ছে যে মানুষ যখন যায় তখন স্টেপে স্টেপে ধাপে ধাপে কিন্তু যায়, এবং প্রত্যেকটা স্তরে কিন্তু দেখা যায় মানুষ যারা কাজ করছে, যারা কর্মচারী, তাদের সেই মতন কিন্তু অথরিটি আছে মানুষকে বোঝানো যে হ্যাঁ এইরকম ডকুমেন্ট জমা দিলে এইরকম পরিষেবা পাবেন আপনারা, বা এখানে কি ভুল আছে, এখানে কি ত্রুটি আছে সেগুলো ঠিক করে আনুন, তারপরে আপনারা এই পরিষেবাটা পাবেন। বা পরিষেবা পেলে হয়তো বলা যেতে পারে যে হ্যাঁ এই কাউন্টারে যান, এই লাইনে যান, এগুলো করতে করতে কিন্তু আমরা উপর দিকে যাই। এটাই কিন্তু ম্যাক্স ওয়েবারের কিন্তু একটা বড় একটা বলা যেতে পারে, যেটা খুব সুন্দর একটা অ্যানালিসিস জিনিসটা। যেমন এরপরে হচ্ছে কনসেনসুয়াল অ্যান্ড ইম্পোজড অর্ডার ইন দি অর্গানাইজেশন। কখনো হয়ে যায় যে হ্যাঁ সম্মিলিতভাবে হয়তো সম্মতি দিয়ে হয়, বা কখনো হয়ে যায় যে এখন একতন্ত্র হিসেবে হয়তো কোনো একটা ইম্পোজড অর্ডার হয়তো চলে এলো যে চাপানো জিনিসটা। তাহলে অর্থনীতিটাও অনেক সময় এটা হয়, কখনো হয়ে যায় হয়তো কনসেনসাসের উপর বেস করে যে হ্যাঁ কিছু জিনিসের উপর হয়তো শুধু সরকারের অধিগ্রহণ করাটা হয়তো খুব প্রয়োজনীয়, তার মানে একটা প্রয়োজন আছে, তখন হয়তো বাকি হয়তো রাজনীতিবিদরা বা পলিটিশিয়ানসরা এবং পার্লামেন্টে তো ডিসকাশন যেগুলো অপোজিশন এবং সরকারে যারা থাকে সব মিলিয়ে হয়তো জিনিসটা, বা কখনো হয়ে যায় হয়তো না হয়তো কোনো ডিসকাশন হবেই না, কি পোস্ট হয়ে যায় অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রেগুলেটরি অর্ডার। কেন কি এরপরে যখন যেটা দেখা যায় যে প্রশাসনিক ভিত্তিতে কিন্তু একটা অর্ডার সাইন কিন্তু করে দেয়, সেটা কিন্তু চিফ মিনিস্টার্স অফিস থেকে, প্রাইম মিনিস্টার্স অফিস থেকে, হ্যাঁ যেটা যেটা অর্ডার দেওয়া হয়, তারপর দেখা যায় যে সেক্রেটারি আইএএস এর লেভেলে তারা কিন্তু সিগনেচার করা থাকে বিভিন্ন বিভাগে বা ডিপার্টমেন্টে।
সেভাবে একটা অর্গানাইজেশন কিন্তু চলে। নেক্সট হচ্ছে ফর্মাল অর্গানাইজেশন, ভলান্টারি অ্যান্ড কম্পালসারি অর্গানাইজেশন। এবার এন্টারপ্রাইজ। এই যে এন্টারপ্রাইজ কথাটা, এটা কিন্তু মানে এটা কিন্তু ব্যবসা, এটা কিন্তু হচ্ছে যে একটা রেশনাল অ্যাক্টিভিটি যেটাকে বলা হচ্ছে। আগে ইন্ডিভিজুয়ালস, স্বতন্ত্র ব্যক্তি একটা সাইন্টিফিক টেম্পারামেন্টেই তো একটা ভাববে, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আর কি। তো সেখানে বলছে যে দি কনসেপ্ট অফ এন্টারপ্রাইজ কভার্স, যেটাকে বলছে যে আওতার মধ্যে কি কি আনা হচ্ছে, ব্যবসা, বিজনেস কন্ডাক্টেড বাই পলিটিক্যাল, অফকোর্স রাজনীতিবিদরা, রাষ্ট্র শাসক যারা চালাচ্ছে তারা আলাদাভাবে, এবং হচ্ছে রিলিজিয়াস অর্গানাইজেশন। এই যে মানুষ বলে না যে আমরা যে বিভিন্ন যে ধর্মস্থানে যাই, সেটাতে কি হচ্ছে, মানুষের একটা ফেথ আর বিশ্বাসও হচ্ছে জিনিসটা। আবার অ্যাট দ্য সেম টাইম ইট ইস প্রমোটিং ট্যুরিজম অ্যান্ড অলসো প্রমোটিং রেভিনিউ। ঠিক আছে, মানুষ তো টিকিট কেটে লাইনে দাঁড়ায়, যে 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 বইয়ের আমরা পোশাক দিই সেগুলোও কিনি। তো ইন দ্যাট কেস ইটস লাইক আ বিজনেস জিনিসটা, অ্যান্ড ইট ইজ অলসো কন্ট্রিবিউটিং টু দ্য ইকোনমি। সো এই জন্যই ওয়েবারের যেটা একটা বড় বলে দিতে পারো হাজার পাতার একটা বই, সেটার নামটাই হচ্ছে ইকোনমি অ্যান্ড সোসাইটি, যেখানে হয়তো ডমিনেশন, পাওয়ার, ক্ষমতা সবকিছু নিয়ে আছে, সমাজ, ইকোনমি, এভরিথিং। তো এটাই আমার লাস্ট আমার এটা স্লাইড জিনিসটা, যে ভারতে দেখা যাচ্ছে হয়তো যেগুলো আনঅর্গানাইজ সেক্টরে আনফর্চুনেটলি অনেকটাই বেশি আছে মানুষ, একটা ইউনিয়নাইজড হতে পারে না জিনিসটা। তবে হ্যাঁ, এখন হচ্ছে ওই যে যেমন বললাম, ওই যে স্কিল ইনফরমেশন টেকনোলজি, যেমন এখানে ই পোর্টাল আছে, যেখানে হয়তো শ্রমিকরা হয়তো এখন নিজেদেরকে আনঅর্গানাইজ সেক্টরে হলেও নিজেদেরকে রেজিস্টার করতে পারে। এখানেই আমি আমার লেকচারটা শেষ করছি। ধন্যবাদ।